Hello everyone, welcome to English Tutorials. I hope you all are safe and sound. Anyways, in today's class we are going to talk about Carol and Duffy's poem The Dolphins. কবিতাটির লাইন বাই লাইন মিনিং, এক্সপ্লেনেশন, কবিতাটির থিম এবং কবিতাটির স্যালিয়েন্ট ফিচার সম্বন্ধে আজকে আমরা ডিটেল আলোচনা করব এন্ড আই হোপ যে এই ক্লাসটি যদি তোমরা পুরোটা ফলো করো তাহলে এই কবিতাটাকে নিয়ে তোমাদের আর কারোরই খুব একটা কোনো ডাউট থাকবে না। কবিতাটি একটি ড্রামাটিক মনোলগ। তাহলে কবিতাটির লাইন বাই লাইন মিনিং যাওয়ার আগে আমার মনে হয় একটু ড্রামাটিক মনোলগ সম্পর্কে আমাদের জেনে রাখাটা দরকার। দেখো, বেসিক্যালি ড্রামাটিক মনোলগ হচ্ছে একটি কবিতার ফর্ম, যেমনভাবে সনেট, এলিজি, ব্যালার্ড, লিরিক, ঠিক সেরকমভাবে ড্রামাটিক মনোলগ হচ্ছে একটি কবিতার ফর্ম। এই কবিতা বা এই ফর্মের জন্য সবথেকে বিখ্যাত এবং শ্রেষ্ঠ কবি কিন্তু রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিংয়ের লেখা যাবতীয় ড্রামাটিক মনোলগস কিন্তু ইংলিশ লিটারেচারের জগতে কিন্তু অমূল্য সম্পদ। তাহলে ড্রামাটিক মনোলগ বলতে আমরা কি বুঝি? না দেখো, বেসিক্যালি ড্রামাটিক মনোলগ বলতে আমরা বুঝি এমন একটি কবিতার ফর্ম যে কবিতাটার মধ্যে একটু নাটকীয়তা থাকবে, অর্থাৎ একটু ড্রামা থাকবে। ওকে, নট অনলি দ্যাট, এই ড্রামাটিক মনোলগে একজন স্পিকার থাকবে, একজন বক্তা থাকবে যে তার কথাটা, তার জীবন সংক্রান্ত কথাটা সে ব্যক্ত করবে বা ডিসক্রাইব করবে। এবং যখন আমরা কবিতাটা রিড করব তখন আমরা অ্যাজ রিডার্স উই উইল ফিল দ্যাট দেয়ার ইজ আ সাইলেন্ট লিসনার, অর্থাৎ এমন একজন ব্যক্তির উপস্থিতি আমরা ফিল করতে পারবো যে ব্যক্তিটি তার কথাগুলো শুনছে বাট সে কোনো রিয়্যাক্ট করছে না। আর আরেকটা স্যালিয়েন্ট ফিচার অফ ড্রামাটিক মনোলগ ইজ যে এই ঘটনাটি, অর্থাৎ যে গল্পটি বক্তা বলবে তার নিজের লাইফ সংক্রান্ত, সেই লাইফের এমন একটা পরিস্থিতি বা জাংচার থেকে সে গল্পটি বলবে যে পরিস্থিতি বা মোমেন্টটা কিন্তু তার লাইফের খুব ক্রিটিক্যাল একটা মোমেন্ট। সো দিজ আর দ্য ফিচার্স অফ আ ড্রামাটিক মনোলগ। এবং এই কবিতাটির মধ্যে, অর্থাৎ দ্য ডলফিন্সের মধ্যে কিন্তু এই প্রত্যেকটি ক্যারেক্টারিস্টিক বা ফিচার কিন্তু আমরা ডিসকভার করতে পারি। এছাড়াও এই কবিতাটির মধ্যে যে স্যালিয়েন্ট ফিচারগুলো আমরা একটু মাথায় রাখবো সেগুলি হচ্ছে এই কবিতাটির সিম্পলিসিটি। এই কবিতাটি কিন্তু আপাত অর্থে দেখতে গেলে খুব সিম্পল একটি কবিতা, যে সিম্পল কবিতাটির মাধ্যমে একটি ডলফিন, অ্যাকোয়াটিক অ্যানিমাল, সেই ডলফিনটি তার নিজের জীবনের যাবতীয় দুঃখ, কষ্ট, যন্ত্রণা বা তার পরিস্থিতি আমাদেরকে বলছে। এবং আমরা যখন কবিতাটি পড়বো আমরা ফিল করবো অ্যাজ ইফ এই ডলফিনটা যেন কাউকে না কাউকে বলছে, মেবি দ্যাট সাইলেন্ট লিসনার্স আর উই, অর্থাৎ আমরাই হচ্ছে এই কবিতার সেই সাইলেন্ট লিসনার। যে সাইলেন্ট লিসনার থাকাটা কিন্তু একটি ড্রামাটিক মনোলগের অন্যতম বৈশিষ্ট্য। মেবি আমরাই হলাম সেই সাইলেন্ট লিসনার। তাহলে এই কবিতাটির মাধ্যমে আমরা কি জানলাম? না, একটি ডলফিন তার নিজের জীবনের অভিজ্ঞতা খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে বলছে। এছাড়াও ক্যারল অ্যান্ড ডাফির লেখা এই কবিতাটির মধ্যে অ্যাম্বিগুইটি পাওয়া যায়। অর্থাৎ অ্যাম্বিগুইটি বলতে বোঝানো হয় যে একটা সিম্পল কনসেপ্ট, সিম্পল স্টেটমেন্ট, সিম্পল ল্যাঙ্গুয়েজ, অ্যাট দ্য সেম টাইম সেখানে এমন কিছু ওয়ার্ড বা এমন কিছু সেন্টেন্স বা এমন কিছু ফ্রেজেসের ব্যবহার রয়েছে যেটা আমাদের মনে একটু ডাউট ক্লিয়ার, একটু ডাউট অ্যারাউজ করে, একটুখানি আমাদেরকে কনফিউজ করে দেয় যে এই কথাটি বা এই ফ্রেজটি বা এই স্টেটমেন্টটি কবি কার উদ্দেশ্যে ব্যবহার করতে চেয়েছেন। তাহলে সিম্পলিসিটি, অ্যাম্বিগুইটি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট ফিচার অফ দিস পোয়েম ইজ দি প্যাথোস, সেন্স অফ প্যাথোস। যে যন্ত্রণা, যে কষ্টের চিত্র আমরা এই কবিতায় পাই সেটি কিন্তু এই কবিতার সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই প্যাথোস বলতে কার প্যাথোসের কথা হয়েছে? না, দ্য প্যাথোস অফ দ্যাট পার্টিকুলার ডলফিন। যে ডলফিনটি এখন তার জীবনের যাবতীয় স্বাধীনতাকে হারিয়ে একটি অ্যাকোয়াটিক পার্কে বা অ্যাকোয়াটিক জুতে আবদ্ধ, বন্দি, এবং সে তার মেন্টর বা তার টর্মেন্টার বলা ভালো রাদার, একজন ম্যানকাইন্ডের একজন রিপ্রেজেন্টেটিভ, যে লোকটি বা যে মানুষটি কিন্তু তাকে পরিচালনা করছে, তাকে গভর্ন করছে, তার আন্ডারে সে বাধ্য হচ্ছে তাকে বিভিন্ন রকমের খেলা দেখিয়ে অন্যান্য লোকজনদের মনোরঞ্জন করতে বা এন্টারটেনমেন্ট করতে। তো সেই প্যাথোজের চিত্র কিন্তু এই কবিতার মাধ্যমে পাই। আর অ্যাট দ্য সেম টাইম এই প্যাথোজের সাথেই কিন্তু উঠে আসে নেচার, অর্থাৎ প্রকৃতি বা প্রাকৃতিক অন্যান্য এলিমেন্টসের প্রতি ম্যানকাইন্ডের ক্রুয়েলটি, তাদের যাবতীয় নিষ্ঠুরতা, তাদের গ্রিড, তাদের বিজনেস মাইন্ডেডনেস এবং তাদের সেলফিশ নেচারের চিত্র। সো এই জিনিসগুলিকে মাথায় রেখে আমরা দ্য ডলফিন্স কবিতাটিকে রিড আউট করব, লাইন বাই লাইন মানে জানবো এবং স্ট্যান্জা ওয়াইজ তার এক্সপ্লেনেশনগুলো আমরা জেনে নেব। তাহলে চলো আমরা এবার কবিতাটির লাইন বাই লাইন মানেতে চলে যাই। The first stanza of this poem is very interesting and important. In this stanza, the dolphin introduces us to the world in which he has been confined.
সে বলছে ওয়ার্ল্ড ইজ হোয়াট ইউ সুইম ইন অর ডান্স, ইট ইজ সিম্পল। খুব সহজ সরল ব্যাপার। জগৎ বা ওয়ার্ল্ড বলতে বোঝানো হয় সেই জায়গাটা যেখানে তুমি সাঁতার কাটতে পারবে, আনন্দে ডান্স করতে পারবে। উই আর ইন আওয়ার এলিমেন্ট বাট উই আর নট ফ্রি। আমরা আছি কিন্তু আমাদের এলিমেন্টের মধ্যেই, কিন্তু আমরা স্বাধীন নয়। এখানে এলিমেন্ট বলতে ডলফিনটি মিন করছে জলকে, ওয়াটার বডিজকে। তারা কিন্তু একটা পুলের মধ্যেই রয়েছে, ফলে তারা তাদের এলিমেন্টেই রয়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দে ক্যান নট এনজয় ফ্রিডম। যে ফ্রিডমটা তারা একটা ওশানে বা সিতে এনজয় করতে পারতো, সেই ফ্রিডম কিন্তু তারা এই কনফাইন্ড প্লেসে এনজয় করতে পারে না। আউটসাইড দিস ওয়ার্ল্ড ইউ ক্যানট ব্রিথ ফর লং। এই ওয়ার্ল্ড বা এই জগতের বাইরে কিন্তু তুমি বাঁচতে পারবে না। অর্থাৎ ইটস ভেরি ন্যাচারাল যে ডলফিন একটা অ্যাকোয়াটিক অ্যানিমাল, সেই অ্যাকোয়াটিক অ্যানিমালকে যদি তার এলিমেন্টের বাইরে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু সেই প্রাণীটি বা সেই অ্যানিমালটা কিন্তু সার্ভাইভ করতে পারে না। দ্য আদার হ্যাজ মাই শেপ, এই প্রথম একটি সেন্টেন্স পেলাম আমরা কবিতায়, ফার্স্ট স্ট্যান্জায়, যে সেন্টেন্সটি কিন্তু এই কবিতার মধ্যে সেই অ্যাম্বিগুইটিকে কিন্তু প্রকাশ করে। এখানে দি আদার, এই যে আদার কথাটি ইউজ করা রয়েছে, এই নিয়ে কিন্তু একটি অ্যাম্বিগুইটির সেন্স কিন্তু রিডার্সদের মনে অ্যারাইজ করে। বেসিক্যালি বিভিন্ন ক্রিটিক এই আদার কথাটিকে বিভিন্ন রকমভাবে ইন্টারপ্রেট করেছেন। কেউ কেউ বলেছেন এখানে আদার বলতে এই যে অ্যাকোয়াটিক যে ওয়ার্ল্ড বা এই যে অ্যাকোয়াটিক যে জু, এইখানকার যে হিউম্যান বিংসরা রয়েছে তাদের কথা মিন করা হয়েছে। আবার কিছু ক্রিটিক মনে করেছেন এক্ষেত্রে আদার বলতে এই ডলফিনটি অন্যান্য ডলফিনদের কথা মিন করেছে। আমরা দুরকমভাবেই এই লাইনটিকে বা এই অংশটিকে ইন্টারপ্রেট করব। ডলফিনটি বলছে দি আদার হ্যাজ মাই শেপ, অর্থাৎ সেই আদার বা অন্যজনের কাছে কিন্তু আমার শেপটা রয়েছে। এখানে শেপ বলতে বোঝানো হচ্ছে দ্য থট প্রসেস, দ্য বডি ল্যাঙ্গুয়েজ, এটসেট্রা এটসেট্রা। দ্য আদার্স মুভমেন্ট ফর্মস মাই থটস অ্যান্ড অলসো মাইন। সে বলছে অন্যদের মুভমেন্ট আমার নিজের চিন্তাভাবনাকে ফর্ম করে। আমরা এখানে যদি আদার্স কথাটিকে অন্যান্য ডলফিনদের জন্য ব্যবহার করা হয়েছে বলে ধরে নিই, তাহলে আমরা খুব ইজিলি ব্যাপারটাকে বুঝতে পারবো যে কোনো এরকম ধরনের অ্যাকোয়াটিক ওয়ার্ল্ডে যখন একটা ব্যান্ড অফ ডলফিনস থাকে তাদেরকে দিয়ে বিভিন্ন রকমের ট্রিক্স, খেলা পারফর্ম করানো হয়, এবং সেই পারফর্ম করতে করতে একটা গ্রুপের মধ্যে তো পারফরমেন্সটা হয়। তো এই ডলফিনটি বাকি অন্যান্য ডলফিনদের অ্যাক্টিভিটি বা তাদের মুভমেন্ট দেখে নিজের অ্যাক্টিভিটি বা নিজের রোলটাকেও কিন্তু পারফর্ম করতে পারে। তাই এই ডলফিনটি বলছে পারহ্যাপস যে অন্যান্য ডলফিনদের মুভমেন্টটাই এই ডলফিনটির থটটাকে প্রসেস করে, তৈরি করে, অ্যান্ড অলসো মাইন। অ্যাট দ্য সেম টাইম সে এও বলছে ঠিক একই রকমভাবে তার নিজের মুভমেন্টটাও অন্যান্য ডলফিনদের কিন্তু থট প্রসেসটাকে কন্ট্রোল করে। অর্থাৎ যখন একটা গ্রুপ অফ ডলফিন একটা অ্যাকোয়াটিক পার্কে পারফর্ম করে, একটি ডলফিনের অ্যাক্টিভিটি বা রোল দেখে অন্যান্য ডলফিনদের অ্যাক্টিভিটি বা রোলটাও কিন্তু মোল্ডেড হয়, ফর্মড হয়, সেটাই মিন করা হচ্ছে। তবে এই ক্ষেত্রে এই আদার কথাটিকে যদি আমরা কোনো একজন হিউম্যান বিইং হিসেবে ধরি তাহলে আমরা কীরকমভাবে ইন্টারপ্রেট করতে পারি সেটা পরের লাইনগুলো মানে বুঝে নিয়ে আমরা জানব। দেয়ার ইজ আ ম্যান অ্যান্ড দেয়ার আর হুপস। এই প্রথম ফার্স্ট স্ট্যান্জায় ম্যান অর্থাৎ একজন মানুষের কথা উল্লেখ করা হলো। দেয়ার ইজ আ ম্যান, একটি লোক রয়েছে, একজন মানুষ রয়েছেন, অ্যান্ড দেয়ার আর হুপস, এবং তার সাথে রয়েছে হুপস। হুপস বলতে কি বোঝানো হয় না, মেটাল বা উডেন সার্কুলার ব্যান্ডস, অর্থাৎ গোল চাকা চাকা বা হুইলের মতন দেখতে জিনিসগুলিকে হুপ বলা হয়। যে কোনো অ্যাকোয়াটিক পার্কে এই ডলফিনগুলিকে এই হুপসের মধ্যে দিয়ে জাম্প করতে হয় বা বিভিন্ন রকমের ট্রিক্স পারফর্ম করতে হয়। তো এই লোকটিকে না, এই লোকটি হচ্ছে এই ডলফিনদের মেন্টর, রাদার বলা ভালো টর্মেন্টার। অর্থাৎ এই লোকটির দায়িত্ব কিন্তু এই ডলফিনগুলির খেলাটাকে ভালোভাবে পরিচালনা করা। প্রকারান্তরে আমরা বলতেই পারি বেসিক্যালি দিস ম্যান ইজ নট দ্য মেন্টর, হি ইজ দি টর্মেন্টার। কারণ এই লোকটি কিন্তু এই ডলফিনদের ওপরে অত্যাচারটা করছে, তাদেরকে বন্দি করে রাখছে, তাদেরকে এই বন্দি দশায় পাবলিক বা অডিয়েন্সদের মনোরঞ্জন করবার জন্য বা এন্টারটেনমেন্টের জন্য বিভিন্ন রকমের খেলা দেখাতে সে বাধ্য করছে। তাহলে আমি যদি আদার কথাটাকে এই লোকটির জন্য ব্যবহার করি তাহলে কিন্তু আমরা কীরমভাবে জানতে পারবো
বা কীরকমভাবে আমরা ইন্টারপ্রেট করতে পারি না, এই লোকটির মুভমেন্ট, এই লোকটি তার হাত নাড়িয়ে বা তার হুইসেল দিয়ে বা যে সমস্ত জেস্চার বা ইঙ্গিত সে করছে, সেই ইঙ্গিত বা জেস্চারগুলো দেখে কিন্তু এই ডলফিনসরা তাদের নিজেদের মাইন্ডসেটটাকে ফর্ম করছে। তারা বুঝতে পারছে যে তাদের কি কাজ করতে হবে বা কি রোল বা কি খেলাটা তাদেরকে দেখাতে হবে। সেই হিসেবে আমরা এই আদার কথাটিকে ওই লোকটির জন্য কিন্তু ব্যবহার করতে পারি। লাস্ট লাইনটি এই স্ট্যান্জার, দেয়ার ইজ আ কনস্ট্যান্ট ফ্লোয়িং গিল্ট, এবং ক্রমাগত বইতে থাকা বা প্রবাহিত হতে থাকা একটা গিল্ট, একটা অপরাধ বোধ বা একটা পাপ বোধ কিন্তু কাজ করে। তাহলে এখানে এই যে গিল্ট, এই গিল্টটা কার? এই গিল্টটা কার হচ্ছে, কিসের জন্য হচ্ছে? বেসিক্যালি দিস গিল্ট is actually referring to the guilt of the dolphins, because when they were free in ocean, when they were enjoying their freedom, suddenly they were caught. তারা ধরা পড়ে গেছিল কোনো ফিশারম্যান বা কোনো ম্যানকাইন্ডের তৈরি কোনো ট্র্যাপে। তো সেই যে ধরা পড়ে যাওয়ার যে অপরাধ বোধ, যে অন্যায় বোধ বা পাপ বোধ, সেই পাপ বোধ বা অপরাধ বোধ কিন্তু কনস্ট্যান্টলি এই ডলফিনদের মনে ফ্লো করতে থাকে, পারসিস্ট করে। Now the second stanza, which very significantly evokes a sense of pathos, একটা যন্ত্রণার চিত্র বা একটা যন্ত্রণার ছবি কিন্তু এই সেকেন্ড স্ট্যান্জাটা তুলে ধরে। ডলফিনটি বলছে, উই হ্যাভ ফাউন্ড নো ট্রুথ ইন দিস ওয়াটার্স, নো এক্সপ্লানেশনস ট্রেম্বল অন আওয়ার ফ্লেশ। অর্থাৎ সে বলছে যে এই যে জলে, এই অ্যাকোয়াটিক পার্ক বা অ্যাকোয়াটিক ওয়ার্ল্ডের যে জলে তারা এখন কনফাইন্ড, এই জলে কিন্তু তারা কোনো সত্যি, কোনো অনেস্টি তারা খুঁজে পায় না। নো এক্সপ্লানেশনস ট্রেম্বল অন আওয়ার ফ্লেশ। এই জলে বা এই অ্যাকোয়াটিক পার্কে কেন তারা বন্দি, কেন তারা কনফাইন্ড, কেন তাদেরকে বাধ্য করা হচ্ছে ম্যানকাইন্ডের এন্টারটেনমেন্টের জন্য পারফর্ম করতে, এর কোনো এক্সপ্লানেশন, কোনো ব্যাখ্যাই কিন্তু তাদের শরীরকে, তাদের মনকে আলোড়িত করতে পারে না বা প্রভাবিত করতে পারে না। অর্থাৎ তারা রিয়েলাইজ করতে পারে না যে ওয়াই দে হ্যাভ বিন কনফাইন্ড ইন দিস প্লেস, ইন দিস অ্যাকোয়াটিক ওয়ার্ল্ড। উই ওয়ার ব্লেসড অ্যান্ড নাও উই আর নট ব্লেসড। ডলফিনটি বলছে একসময় আমরা ব্লেসড ছিলাম। এই একসময় মানে কোন সময়কার কথা হচ্ছে না, যখন দে ওয়ার ফ্রি, যখন দে ওয়ার ফ্রি টু এনজয় রোমিং অ্যারাউন্ড, সুইমিং অ্যারাউন্ড অর ডান্সিং অ্যারাউন্ড, তখন কিন্তু তাদের লাইফটা ছিল ব্লেসড। বাট নাও উই আর নট ব্লেসড, কিন্তু এখন কিন্তু তারা আর ব্লেসড নয়। অর্থাৎ তারা এখন বন্দি, তারা কনফাইন্ড একটা ওয়ার্ল্ডে এক্সিস্ট করছে। তো এই কনফাইন্ড একটা যে লাইফ, এই লাইফটা কিন্তু একেবারেই ব্লেসড নয়। আফটার ট্রাভেলিং সাচ স্পেস ফর ডেজ উই বিগ্যান টু ট্রান্সলেট। আফটার ট্রাভেলিং সাচ স্পেস ফর ডেজ, অর্থাৎ দিনের পর দিন ধরে বহু পথ সাঁতরে অতিক্রম করবার পরে উই বিগ্যান টু ট্রান্সলেট, আমরা এখন ট্রান্সলেট করতে পারছি। বেসিক্যালি ডলফিনটি কি বলতে চাইছে এই লাইনটির মাধ্যমে, অর্থাৎ যখন তারা ফ্রি ছিল তখন তারা সমুদ্রের বুকে বা মহাসমুদ্রের বুকে তাদের ইচ্ছা মতন বহু দীর্ঘ পথ কিন্তু তারা সাঁতরে নেচে আনন্দে অতিক্রম করেছে। কিন্তু এখনও তারা সাঁতরায়, এখনও তাদেরকে সুইম করতে হয়, নৃত্য করতে হয়, কিন্তু এখন কিন্তু তারা ধীরে ধীরে দে বিগিন টু ট্রান্সলেট বলতে তারা বেসিক্যালি নিজেদের যে কঠিন বাস্তব পরিস্থিতিটা সেটা তারা এখন রিয়েলাইজ করতে পারছে যে তারা এখন আর ফ্রি নয়, তাদের সেই ফ্রিডম সেটা কিন্তু এখন লং গন। সেই ফ্রিডমের জায়গায় এখন কিন্তু তারা বন্দি, এবং সেই বন্দিত্ব বা সেই বন্দি অবস্থাটা কিন্তু তারা এখন রিয়েলাইজ করতে পারছে, এবং এই ট্রান্সলেট কথাটি কিন্তু সেই রিয়েলাইজেশনটাকেই বোঝায়। ইট ওয়াজ দি সেম স্পেস, এটাও কিন্তু ছিল সেই একই স্পেস বা জায়গা। অর্থাৎ এর আগে এখন যেমন তারা একটি অ্যাকোয়াটিক ওয়ার্ল্ডে জলের মধ্যে সাঁতরায়, জলের মধ্যে এক্সিস্ট করে, এর আগেও কিন্তু তারা জলের মধ্যেই সাঁতার কাটতো, সুইম করতো, এক্সিস্ট করতো। ইট ইজ দ্য সেম স্পেস অলওয়েজ অ্যান্ড অ্যাবাভ ইট ইজ দ্য ম্যান। এটাই কিন্তু এখন তাদের বর্তমান লাইফে সেম স্পেস। এখন কিন্তু এই একই জায়গায়, ওই কনফাইন্ড একটি জায়গাতেই কিন্তু তাদেরকে সর্বক্ষণ থাকতে হয়, এবং সেই কনফাইন্ড ওয়াটার বডি
অর্থাৎ সেই পুল বা লেকের ওপরে কিন্তু সর্বক্ষণ থাকে দ্যাট ম্যান, সেই লোকটি, যে লোকটি কিন্তু রিপ্রেজেন্টেটিভ অফ দি ক্রুয়েলটি অফ দি এন্টায়ার ম্যানকাইন্ড, পুরো মানব জাতির ক্রুয়েলটি, গ্রিডি অ্যাটিটিউড, বিজনেস মাইন্ডেডনেস, এই প্রত্যেকটা জিনিসের প্রতীক কিন্তু দ্যাট ইন্ডিভিজুয়াল অর্থাৎ দ্যাট ম্যান। সেই লোকটি কিন্তু তাদের এই কনফাইন্ড ওয়ার্ল্ডের ওপরে সবসময় এক্সিস্ট করে, তাদের ওপরে নজর রাখে, তাদেরকে যাবতীয় যা করবার বা না করবার সেটাকে ইনস্ট্রাক্ট করে, সেই কিন্তু তাদের মেন্টর অর টর্মেন্টর। The same note of pathos still rings in the third stanza also. And now we are no longer blessed, for the world will not deepen to dream in. আবার আমরা সেকেন্ড স্ট্যান্ডায় যে ব্লেসডের রেফারেন্সটা পেয়েছিলাম, যে সেন্টেন্স বা লাইনের রেফারেন্সটা পেয়েছিলাম, সেটা আবার থার্ড স্ট্যান্ডায় রিপিটেড হচ্ছে। এই রিপিটেশনের উদ্দেশ্য বা পারপাস হচ্ছে যে ডলফিনদের প্রেজেন্ট লাইফটা যে কতটা মোনোটোনাস, সেই মোনোটোনাস বা মোনোটনিকে সিগনিফাই করবার জন্য ডলফিনসটা আবার বলছে যে নাও উই আর নো লঙ্গার ব্লেসড, আমরা কিন্তু এখন আর ব্লেসড নই। ফর দ্য ওয়ার্ল্ড উইল নট ডিপেন্ড টু ড্রিম ইন, কারণ আমরা এখন যে ওয়ার্ল্ড বা যে অ্যাকোয়াটিক পুলে বা ওয়ার্ল্ডের মধ্যে কনফাইন্ড, এই ওয়ার্ল্ড বা এই অ্যাকোয়াটিক পুল বা পার্কটা কিন্তু কোনোভাবেই ডিপেন, গভীর হয়ে গিয়ে সমুদ্রে রূপান্তরিত হবে না। অর্থাৎ আমাদের ফেট, আমাদের ডেস্টিনি কিন্তু এই ওয়ার্ল্ড অর্থাৎ এই অ্যাকোয়াটিক ওয়ার্ল্ডের মধ্যেই কিন্তু বা অ্যাকোয়াটিক পার্কের মধ্যেই কিন্তু কনফাইন্ডই থাকবে। দ্য আদার নোজ অ্যান্ড আউট অফ লাভ রিফ্লেক্টস মি ফর মাইসেলফ, এটা কিন্তু অন্যরা জানে। অন্যরা জানে মানে এখানে অন্য ডলফিনদের কথা হচ্ছে। দ্য আদার নোজ অ্যান্ড আউট অফ লাভ রিফ্লেক্টস মি ফর মাইসেলফ, এবং তাদেরও অবস্থা অর্থাৎ অন্যান্য ডলফিনদের অবস্থাও কিন্তু আমারই মতন, আমার অবস্থাটাও তারাও কিন্তু জানে। সিমিলারলি অন্যান্য ডলফিনদের অবস্থাটাও আমি জানি। সো আমাদের মধ্যে একটা মিউচুয়াল লাভ, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের রিলেশনশিপ রয়েছে, যে মিউচুয়াল লাভ বা আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে উই ক্যান সাপোর্ট ইচ আদার, উই ক্যান স্ট্যান্ড বাই উইথ ইচ আদার। উই সি আওয়ার সিলভার স্কিন ফ্ল্যাশ বাই লাইক মেমোরি অফ সামহোয়ার এলস। এই লাইনটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে একটি ডলফিন, বেসিক্যালি ডলফিন কিন্তু ভীষণভাবে একটি ইন্টেলিজেন্ট অ্যাকোয়াটিক অ্যানিমাল। সেই ডলফিনরা কিন্তু নিজেদের বডিলি ফিচার সম্পর্কেও কিন্তু ভীষণভাবে অ্যাওয়্যার। দে নো দ্যাট দেয়ার স্কিনস লুক সিলভারি হোয়েন এভার সানলাইট ফলস অন দেম। ওকে, তো এই পুলে বা এই অ্যাকোয়াটিক পার্কে যখন এই ডলফিনগুলি একে অপরের সিলভার স্কিনটা এক্সপিরিয়েন্স করে বা দেখে, পুরনো স্মৃতি কিন্তু তাদের মনে পড়ে যায়। যে পুরনো স্মৃতি তাদেরকে মনে করায় ঠিক এই রকমভাবেই একে অপরের সিলভার স্কিন তারা দেখতে পেত, এনজয় করতে পারত, যখন এই সিলভার স্কিন বিশিষ্ট ডলফিনের ব্যান্ড বা গ্রুপটা বা একটা শোলটা কিন্তু মহাসমুদ্র বা সমুদ্রের বুকে ফ্রিলি এনজয় করতে করতে সাঁতার কাটতো, জাম্প করতো, ডান্স করতো। দ্যার ইজ আ কালার্ড বল উই হ্যাভ টু ব্যালেন্স টিল দ্য ম্যান হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড। তারপরেই সেই পুরনো স্মৃতি থেকে, সেই পুরনো সুখ স্মৃতি থেকে কিন্তু এই ডলফিন ফিরে আসছে তার সেই হার্ড রিয়েলিটিতে, সেই বাস্তব যে জগতে বা বাস্তব যে পরিস্থিতিতে তারা এই মুহূর্তে রয়েছে, তারা আবার ফিরে আসছে। তারা রেফার করছে একটি কালার্ড বলের, একটি অ্যাকোয়াটিক পার্কে একটা কালার্ড অর্থাৎ রঙিন একটা ফুটবল বা প্লাস্টিকের বল রেখে দেওয়া হয়, এবং যে বলটাকে এই ডলফিনদের নাকের ওপরে রেখে ব্যালেন্স করতে হয়। এই খেলা দেখে হাজার হাজার অডিয়েন্স, হাজার হাজার মানুষ কিন্তু ভীষণভাবে প্লিজড হন, এন্টারটেইনড হন। তো তারা জানে তাদের রোলটা, তারা জানে তাদের ডিউটিটা, তারা জানে যে যতক্ষণ না তাদের সেই মেন্টর অর্থাৎ সেই ম্যান বা টর্মেন্টার ডিসঅ্যাপিয়ার না হয়ে যাচ্ছে, সেখান থেকে চলে না যাচ্ছে, তাদের কাজ কিন্তু তাদের নাকের ওপরে সেই রঙিন বলটাকে ব্যালেন্স করে রাখা, যাতে সেই অ্যাকোয়াটিক পার্কে আসা সমস্ত অডিয়েন্স এন্টারটেইনড হয়। অর্থাৎ তাদের লাইফটা কিন্তু যে কালার তারা এনজয় করতো, যে সমুদ্রের নীল জল, নিজেদের সিলভার স্কিন, সেই কালার কিন্তু এখন আর তারা এনজয় করতে পারে না। এখন কালার বলতে তারা শুধু এটুকুনি বোঝে যে একটা কালার্ড বলকে তাদেরকে ব্যালেন্স করতে হবে, এটাই তাদের ডিউটি, এটাই তাদের রেসপন্সিবিলিটি বা এটাই তাদের কাজ।
কবিতাটির ফোর্থ স্ট্যান্জাটাও কিন্তু ভীষণভাবে প্যাথোস, একটা ডেজোলেশন এবং কনফাইনমেন্টকে সিগনিফাই করে। দ্য মুন হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড। This very first line of this fourth stanza is very much symbolic. এই সিম্বলিক লাইনটা অ্যাপারেন্টলি আমাদেরকে বোঝায় যে চাঁদ হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড, সেই মুন বা সেই চাঁদটি এখন ডিসঅ্যাপিয়ার করে গেছে, অদৃশ্য হয়ে গেছে। কারণ বেসিক্যালি বলতে চাওয়া হচ্ছে বা ডলফিনটি বোঝাতে চাইছে, যখন তারা ফ্রি থাকতো, যখন তারা স্বাধীন ছিল, তখন সমুদ্রের জলের ওপরে যখন চাঁদের রিফ্লেকশনটি পড়তো, সেই চাঁদের রিফ্লেকশনের চারধারে গোল হয়ে এই ডলফিনদের ঝাঁক কিন্তু সাঁতার কাটতো, তারা এনজয় করতো। কিন্তু এই অ্যাকোয়াটিক পার্কে সেই চাঁদটা কিন্তু এখন আর নেই, সেই চাঁদটা ডিসঅ্যাপিয়ার করে গেছে। দিস লাইন অ্যাকচুয়ালি সিম্বলিক্যালি মিনস দ্য ফ্রিডম ইজ অলসো গন। সেই ফ্রিডম, সেই স্বাধীনতা, সেই এনজয়মেন্ট কিন্তু এখন আর নেই। ঠিক যেমনভাবে চাঁদটিকেও তারা এখন আর দেখতে পায় না এই অ্যাকোয়াটিক পার্কে কনফাইন্ড অবস্থায়। উই সার্কেল well-worn grooves of water on a single note. Once again a sense of monotony এই লাইনের দ্বারা ইভোকড হচ্ছে। ডলফিনটি বলছে আমরা, অর্থাৎ ডলফিন যারা, যে সমস্ত ডলফিনগুলি সেই অ্যাকোয়াটিক পার্কে রয়েছে, উই সার্কেল well-worn grooves, সেই পুল, অ্যাকোয়াটিক পার্কের যে পুল, সেই পুলের জলের যে মুভমেন্ট, well-worn grooves বলতে জলের মুভমেন্টের কথা বোঝানো হয়েছে। সেই জলের মুভমেন্টের সাথে সাথেই তারা সার্কেল করে, অর্থাৎ চক্রাকারে তারা সাঁতার কাটে অন আ সিঙ্গল নোট, একটি মাত্র সুরে। এই যে অন আ সিঙ্গল নোট, এই সিঙ্গল নোটটা কিন্তু জেনারেলি মিউজিকের সাথে অ্যাসোসিয়েট করা হয়। এক্ষেত্রেও কিন্তু সেই একটা সেন্স অফ মিউজিককে এখানে তুলে ধরা হয়েছে এই ডলফিনদের সাঁতার কাটার মাধ্যমে। কিন্তু এই মিউজিক বা এই নোটটা কিন্তু সিঙ্গল, অর্থাৎ দেয়ার ইজ নো ভেরিয়েশন, দেয়ার ইজ নো রিদম, দেয়ার ইজ নো প্যাটার্ন। একই সিঙ্গল নোট বরাবর বা অনুযায়ী এই ডলফিনদের কিন্তু সেই অ্যাকোয়াটিক পুলের মধ্যে একই রকমভাবে সাঁতার কাটতে হয়। অর্থাৎ ওয়ান্স অ্যাগেন দিস লাইন শোজ দ্য মোনোটনি অ্যান্ড দ্য প্যাথোস ইন দ্য লাইফ অফ দি ডলফিনস। মিউজিক অফ লস ফর এভার ফ্রম দ্য আদার্স হার্ট হুইচ টার্নস মাই ওন টু স্টোন। যখন আমি বুঝতে পারি যে আমারই মতন অন্যান্য ডলফিনদের হৃদয় থেকেও সেই মিউজিক, যে মিউজিকটা যখন তারা ফ্রিতে সাঁতার কাটতো বা এনজয় করতো, এক্সপিরিয়েন্স করতো, এনজয় করতো, সেই মিউজিকটা অন্যান্য ডলফিনদের হৃদয় থেকেও কিন্তু চলে গেছে। তখন এই রিয়েলাইজেশনটা এই আমাদের ডলফিন বুঝতে পারে, তখন তার নিজের হৃদয়টাও কিন্তু পাথরের মতন কঠিন হয়ে যায় যন্ত্রণায়। দেয়ার ইজ আ প্লাস্টিক টয়, দেয়ার ইজ নো হোপ। একটা প্লাস্টিকের খেলনা রয়েছে জলের ওপরে ভাসছে, যে প্লাস্টিকের খেলনাটা বেসিক্যালি ডলফিনদের মতন ফ্রি অ্যাকোয়াটিক অ্যানিমালদেরকে কিন্তু কোনোভাবেই এনজয়মেন্ট দিতে পারে না। অর্থাৎ এই প্লাস্টিক টয়টা বেসিক্যালি ছেলে ভোলানো একটি খেলনা, যে খেলনায় কিন্তু এই ডলফিনরা এনজয়মেন্ট পায় না। নট অনলি দ্যাট, এই প্লাস্টিক টয় কিন্তু তাদের সেই অসহায়তা, হোপলেসনেস, একটা আটার ডেজোলেশন তাকেও সিগনিফাই করে। দেয়ার ইজ নো হোপ, এবং সেই জন্যেই তার পরের লাইনটা বলে দিচ্ছে আমাদেরকে ডাইরেক্টলি, এমফ্যাটিক্যালি, দেয়ার ইজ নো হোপ, আর কোনো আশা নেই। অর্থাৎ আর কোনো আশাই নেই যে এই বন্দিত্ব থেকে তারা জীবনে আদৌ কোনো দিন আর মুক্তি পাবে কি না, সেই আশা তারা আর দেখে না। সেই আশা দেখবার মতন ক্ষমতা বা সামর্থ্য কিন্তু তাদের আর নেই। উই সিঙ্ক টু দ্য লিমিটস অফ দিস পুল আনটিল দ্য হুইসেল ব্লোজ। আমরা, অর্থাৎ আমরা ডলফিনরা এই পুলের একদম গভীরে ডুবে থাকি আনটিল দ্য হুইসেল ব্লোজ, যতক্ষণ না ওই যে মেন্টর অর টর্মেন্টার, তার হুইসেল, তার বাঁশিটা না বাজে, ততক্ষণ কিন্তু আমরা পুলের নিচে ডুবে থাকি অ্যাজ ইফ ইন আ ভেরি মাচ ইন আ অ্যাশেমড স্টেট। তারা ভীষণভাবে লজ্জিত তাদের পরিস্থিতি, তাদের অবস্থা নিয়ে। নট অনলি দ্যাট, তারা ভীষণভাবেই স্যাড, ডিজেক্টেড। এই স্যাডনেস, এই হতাশা, এই ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এই যে বন্দিত্বের যন্ত্রণা, কষ্ট এবং লজ্জা, এই কষ্ট নিয়ে তারা পুলের নিচেই ডুবে থাকে যতক্ষণ না তাদেরকে সামন করা হয়, তাদেরকে ডেকে পাঠানো হয়, তাদেরকে রোল প্লে করবার জন্য, তাদের খেলা দেখানোর জন্য, ততক্ষণ কিন্তু তারা সকলের সামনে উন্মোচন করে না নিজেদেরকে। দেয়ার ইজ আ ম্যান অ্যান্ড আওয়ার মাইন্ড নোজ উই উইল ডাই হিয়ার।
the very last line of this stanza and of this poem is very much sad. That's all I can say. ডলফিনটি আবার বলছে, দেয়ার ইজ আ ম্যান, সেই লোকটি রয়েছে, অ্যান্ড আওয়ার মাইন্ড নোজ উই উইল ডাই হিয়ার। এবং আমরা জানি, আমরা মনে মনে স্বীকার করে নিয়েছি, আমরা বুঝতে পেরেছি যে একদিন আমরা এইখানেই, অর্থাৎ এই পুলেতেই বা এই অ্যাকোয়াটিক পার্কেই কিন্তু আমরা একদিন সবাই মারা যাব। তাহলে দ্য ডলফিনস কবিতাটি পড়া আজকে আমরা এখানেই শেষ করলাম। আশা করি কবিতাটির মানে বুঝতে বা কবিতাটির থট প্রসেসটা বুঝতে বা কবিতাটির মেসেজটা বুঝতে তোমাদের কারো খুব একটা কোনো প্রবলেম হয়নি। লাইনগুলোর মিনিং বুঝতেও আই থিঙ্ক যে কারো খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তাও যদি কোনো তোমাদের কোনো ডাউটস থাকে তাহলে তোমরা উইদাউট এনি হেজিটেশন আমাকে কোশ্চেন করতে পারো। আই উইল ট্রাই টু সলভ ইউর ডাউটস অ্যান্ড কোয়ারিজ। আর ইন দ্য মিন টাইম যদি মনে হয় ভিডিওটি তোমাদের হেল্প করতে পারে বা ভালো লেগেছে, তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দিও। ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য, হেল্প করবার জন্য, অ্যান্ড অ্যাট সেম টাইম এইরকম ধরনেরই ইনফরমেটিভ গ্রামার অ্যান্ড লিটারেচার ওরিয়েন্টেড ভিডিওস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশনটা তোমরা প্রথমেই পেয়ে যাও। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইউর টাইম। থ্যাংক ইউ।